আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের জন্য আমেরিকার মায়াকান্না শুরু হয়েছে। কেন? বাংলাদেশে প্রায় সবাই জানেন যে আওয়ামী লীগের পতনের পেছনে আমেরিকার হাত ছিল। এটিকে কেউ ডিপ স্টেট পলিসি বলছেন, কেউ এটাকে ডোনাল্ড লু, পিটার হাস এদের কারসাজি বলছেন, কেউ এটাকে মৃদু সেনা অভ্যুত্থান বলছেন, আর অনেকেই সেনাবাহিনী, জনতা, ছাত্র সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা বলছেন। হোয়াট এভার মেবি, আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের প্রায় সব লোক, তারা সেই ডোনাল্ড লু, ডিপ স্টেট পলিসি, জর্জ সরোজ এবং তাদের সঙ্গে ছোটন গ্যাং, এই যে জিনিসগুলোর সামনে চলে এসেছে, এটাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মূল্যায়ন করার চেষ্টা করছেন যে এটি কারা হলো এবং এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের অভ্যন্তরে কারা কারা জড়িত, আমলাতন্ত্রে কারা কারা জড়িত, মিলিটারিতে কারা কারা জড়িত, এবং সেভাবে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন রাজনীতিতে ফেরার জন্য। ইতিমধ্যে রাজনীতিতে নানা রকম শূন্যতা তৈরি হয়েছে, আর সেই শূন্যতার প্রেক্ষিতে একটা ভালো নির্বাচন, একটি স্ট্যাবল গভর্নমেন্ট এবং আমেরিকা যে স্বার্থগুলো চাচ্ছে সেই স্বার্থগুলো সংরক্ষণ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। এজন্য আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে নির্বাচন আনার জন্যে, রাজনীতির মূল ধারায় আনার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির তারা চালিয়ে যাচ্ছে গত ৩ মাস ধরে। বহু বৈঠক বাংলাদেশে হচ্ছে গোপনে, বহু বৈঠক বিভিন্ন স্পর্শকতার জায়গাতে হচ্ছে, এবং আমরা যে জিনিসগুলো দৃশ্যমান দেখেছি, যেগুলো অস্বাভাবিক, যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ, তারপর সেনাবাহিনী প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ, এই জিনিসগুলো অস্বাভাবিক। রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি কূটনীতিবিদ যারা আছেন তাদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ, প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ, বাংলাদেশ থেকে উড়ে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত ইংল্যান্ডে গিয়ে বা লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ, এই জিনিসগুলো রাজনীতির অস্বাভাবিক, এবং এই অস্বাভাবিকতা তখনই ঘটে যখন কেউ অস্বাভাবিক কিছু করতে চায়, যেটা জেনারেল একটা, যাকে বলা হয় ফেনোমেনা, একটা সাধারণ দৃষ্টান্ত। যখনই দেখবেন যে অস্বাভাবিক কিছু ঘটছে সমাজে, তখন দেখবেন যে তার অন্তরালে বহু অস্বাভাবিক, পর্দার আড়ালে অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। তো সেই অস্বাভাবিক ঘটনাগুলো হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ডিজিএফআইতে যারা ডিজি ছিলেন, নজিরবিহীনভাবে আওয়ামী লীগ জমানার প্রায় সব ডিজিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বলা হয়ে থাকে বা শোনা যাচ্ছে যে এই বিচার প্রক্রিয়ার থেকে জেনারেলদেরকে ইন্ডিমিনিটি দেওয়ার জন্য সেনাপ্রধান সর্বোচ্চ চেষ্টা করেছেন বা করে চলেছেন। আই ডোন্ট নো, আমি এটা জানি না, কিন্তু অহরহই আলোচনাগুলো হচ্ছে। কিন্তু কেন? মূলত যারা ডিজি হিসেবে ছিলেন সবাই আওয়ামী লীগের দোসর ছিলেন এবং তাদের বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলকভাবে তাদের বিচার হওয়া উচিত। তো এটা কেন যাকে বলা হয় ইন্ডিমিউনিটির আওতা আনতে হবে? কারণটা হলো এই যে এখান থেকে একটা সিন্ডিকেট করে কাজগুলো করা হয়েছে। ধরুন জাস্টিস সিনহাকে পিটানো হয়েছে, তো জাস্টিস প্রধান বিচারপতি সিনহাকে পিটানো হয়েছে, যিনি ডিজিএফের প্রধান ছিলেন, তিনি ছিলেন সেখানে উপস্থিত। তার সঙ্গে তো হয়তো ক্যাপ্টেন পদমর্যাদার একজন ছিলেন, লেফটেন্যান্ট পদমর্যাদার একজন ছিলেন, কর্নেল পদমর্যাদার একজন ছিলেন। তো যখন এটা ইন্টারোগেশনে আসবে, সঙ্গে সঙ্গে বাকি সবার নাম আসবে যারা এখন বাহিনীতে আছেন, কমান্ড পরিচালনা করছেন। তো এভাবে আসলে দেখা গেল যে এই ৫ জন ডিজিএফআইয়ের কর্মকর্তা বা র্যাবের যে সাবেক কর্মকর্তা, তার সঙ্গে শত শত কর্মকর্তা যারা এখন স্টিল সার্ভিং। তো তারা কি করেছে? শেখ হাসিনার দোসর হিসেবে ডিজিএফআই ডিজি তিনি একটা কমান্ড ক্যারি করেছেন, আর সেই কমান্ডটা তিনি ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারতেন ডিজি হিসাবে। এর কারণ হলো তিনি সব কথা মানতে বাধ্য নন।
কিন্তু তার অধীন তিনি যখন একজন ক্যাপ্টেনকে বললেন যে ডু ইট, তখন কিন্তু তার কোনো অপশন থাকে না, তাকে সেটা মান্য করতেই হবে। তো এই ক্ষেত্রে যে সামরিক জটিলতা দেখা দিয়েছে বা কমান্ডিং জটিলতা দেখা দিয়েছে সেনাবাহিনীর ভিতরে, যেটা সেনাপ্রধান বলছিলেন যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীগুলো ভেঙে পড়েছে, কেবলমাত্র সেনাবাহিনী অক্ষত আছে। কিন্তু এই এখন যা কিছু চলছে এতে করে সেনাবাহিনী অক্ষত থাকবে না। এই কারণে আমেরিকা চাচ্ছে যে এখানে একটা সন্তোষজনক নিষ্পত্তি হোক। এর কারণ হলো তারা পাকিস্তানে যে ইমরান খানকে হটিয়েছিলেন, একই মডেল বাংলাদেশে করা যাচ্ছে না। এর কারণ হলো ডিপ স্টেট পলিসির ফার্স্ট ফেজে ইমরান খানকে সিলেক্ট করেছিল আমেরিকা, এবং আমেরিকা বাংলাদেশে যেভাবে এই মুহূর্তে জামাতকে আমেরিকা প্রমোট করছে, জামাতকে আমেরিকা প্রমোট করছে, আবার বলছি। এবং দেখুন, অনেক আগে সজীব ওয়াজের জয়, সজীব ওয়াজের জয়, এটা 2000 কত 16-17 সনে হয়তো তিনি বলেছিলেন যে এখন আমেরিকান দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাঁটি, আমেরিকান দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাঁটি। অর্থাৎ আমেরিকা প্রয়োজনে যে কোনো প্রতিষ্ঠানের সাথে, যে কোনো লোকের সাথে, সেটা একদিন আগে যাদেরকে জঙ্গি বলেছে, একদিন আগে যাকে ফাঁসি দেওয়া হয়েছে তার স্ত্রী বা তার সন্তানের সঙ্গে তার পরের দিন একই টেবিলে বসে তারা খেতে পারে। ওদের কাছে এটা কোনো বিষয় নয়, যখন যাকে প্রয়োজন। তো ইমরান খানকে যখন ক্ষমতায় বসানো দরকার, ঠিক সেই সময়টাতে দেখা গেল কানাডাতে প্রবাসী একজন প্রখ্যাত আলেম ডক্টর তাহের আল কাদরি, তো ডক্টর তাহের আল কাদরি থেকে শুরু করে আহলে সুন্নাতুল জামাতের যে বিশাল গোষ্ঠী, তাদেরকে আমেরিকা পিক আপ করলো এবং উনি পাকিস্তানে এসে বিরাট মার্চ করলেন ইমরান খানের পক্ষে। এরপরে ওখানে ডিজেল মাওলানা ফজলুর রহমান, তো জমিয়তে উলামায়ে হিন্দ, না ওটা জমিয়তে উলামায়ে হিন্দ না, ওর আমার মনে আসছে না, কিন্তু তাকে সবাই ডিজেল মাওলানা বা মাওলানা ফজলুর রহমান হিসেবে ছিলেন, খুব বিখ্যাত রাজনীতিবিদ। তাকেও আমেরিকা পুশ করে ইমরান খানের দলে ভিড়িয়ে দিল। অর্থাৎ এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি আমেরিকার প্রতিনিধি ধরেন, তো তার অক্সিলারি ফোর্স হিসেবে যাদেরকে আমেরিকা তার সঙ্গে জুটিয়ে দিয়েছে, ইমরান খানকেও ঠিক সেইভাবে তার সঙ্গে জুটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইমরান খান দুটো কাজ করেছিলেন, তিনি ক্ষমতায় বসেছিলেন আমেরিকার তাবেদার হয়ে, কিন্তু ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তানের তাবেদার এবং নিজের দল প্রতিষ্ঠা করা, নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন। আর সেকেন্ডলি তার মারাত্মক ভুল হলো তিনি ব্যাপক পূর্ব প্রস্তুতি ছাড়া সরাসরি সেনাবাহিনীর সঙ্গে কনফ্রন্টেশনে চলে গিয়েছিলেন, এবং সেনাবাহিনী পাকিস্তানে এতটা সুসংহত রাজনীতি, অর্থনীতি এবং কমান্ডিং ক্ষেত্রে বিশ্বে অন্য কোনো সেনাবাহিনী মানে এরকম না। মানে বলা হয়ে থাকে যে পৃথিবীর সব দেশেরই একটা করে সেনাবাহিনী আছে, আর পৃথিবীর একটা সেনাবাহিনী যার একটা দেশ আছে, সেটা হলো পাকিস্তানের সেনাবাহিনী। অর্থাৎ ওখানে সেনাবাহিনীর বাইরে কোনো কিছু করা সম্ভব নয় টিল নাও, এখন পর্যন্ত। এটাকে ইমরান খান চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেকেন্ডলি তিনি আমেরিকাকে যখন দেখলেন যে আমেরিকার সাথে তার হচ্ছে না এবং আমেরিকা তাকে শত্রু মনে করছে, তিনি অল্টারনেটিভ রাশিয়ার দিকে ঝুঁকার চেষ্টা করলেন, এবং এর ফলে তার পতন খুব দ্রুত চলে এলো। এক্ষেত্রে আমেরিকা 100% সফল হয়েছে পাকিস্তানে কয়েকটি কারণে। সেটা হলো ওখানে রাজনৈতিক দলগুলো, ইনস্টিটিউশনগুলো বাংলাদেশের মতো এভাবে ভেঙে যায়নি। আজ বিএনপি যত দুর্বল, জাতীয় পার্টি যত দুর্বল, মানে আওয়ামী বিরোধী শক্তি দুর্বল, এমনকি আওয়ামী লীগও দুর্বল, এটা পাকিস্তানে নেই। পাকিস্তানের প্রায় সব রাজনৈতিক দলগুলো মোটামুটি সক্ষম। সেটা বিলাল ভুট্টোর দল বলেন, নওয়াজ শরীফের দল বলেন, তারপরে ইমরান খানের দল বলেন, মানে তারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, কিন্তু রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোকে তারা কখনো ধ্বংস করেনি পাকিস্তান। সেকেন্ড থিং হলো সেখানকার জুডিশিয়ারি অত্যন্ত স্ট্রং, সিভিল সার্ভিস আরও স্ট্রং, আর মিলিটারির কথা তো বললাম। ফলে ইমরান খানকে কিক আউট করে যখনই আমেরিকা শাহবাজ শরীফকে পিক করলেন এবং শাহবাজ শরীফের সঙ্গে বিলাল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির বন্ধুত্বটা করিয়ে দিলেন, ফলে সেখানে সরকার টিকে গেল এবং আমেরিকা ঠিকই সেখানে ছড়িয়ে ঘোরাচ্ছে। কিন্তু বাংলাদেশে যে প্রবলেমটা হচ্ছে, যেহেতু এখানে জামাত, বিএনপি, এনসিপি
এই রাজনৈতিক দলগুলোর গত ১৫ বছর ধরে, মানে এনসিপি তো একেবারে নতুন, আমি শুধু জামাত, বিএনপি, জাতীয় পার্টি এই ৩ টা দলের কথা বলি। শেখ হাসিনা যে কাজটি করেছেন এদের সবাইকে নির্বিষ করেছেন। সবার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। সকলের মধ্যে আতঙ্ক তৈরি করে ফেলেছেন এবং সকলের চিন্তা শক্তি, স্বপ্ন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সাহস একেবারে মাইনাস করে দিয়েছেন। আর যাকে ক্ষমতায় বসানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে তিনি না ইমরান খান, না হামিদ কারজাই, না ডক্টর ইউনূস, না হাসিনা, না কোনো কিছু। মানে তিনিও যেটা হলো যে তার দুটো রূপ। আন্তর্জাতিকভাবে তিনি বেশ নামকরা, বাকপটু, কথাবার্তা। কিন্তু দেশের মধ্যে রাজনীতির সাথে, অর্থনীতির সাথে, জনগণের সঙ্গে তার কখনোই সম্পর্কটা ছিল না। ২ নম্বর হলো তিনিও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতো শেখ হাসিনার দ্বারা ব্যাপক নির্যাতনের শিকার হয়ে একজন ভীত মানুষে পরিণত হয়েছেন। ফলে গত ১৪ মাসে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করেও এই মানে পাকিস্তান মডেলে একটি রাষ্ট্র তৈরি করার জন্য, একটি সরকার গঠন করার জন্য, একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাণান্ত চেষ্টা করে এখন বলতে গেলে শূন্যের কোঠায় চলে এসছে। এটা সম্ভব নয়। কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবকে দেশে আনা যাচ্ছে না। বিএনপিকে মূল স্রোতে নেওয়া যাচ্ছে না। বিএনপির সঙ্গে জামাতের একত্র করা যাচ্ছে না। জামাতের সঙ্গে হেফাজতের বন্ধুত্ব করা যাচ্ছে না। এনসিপির সঙ্গে জামাতের সম্পর্ক থাকছে না। ইউনূস সাহেবের সঙ্গে উপদেষ্টা থাকছে না। সব মিলিয়ে মানে যারা এটার আয়োজক সবাই হতাশ হয়ে পড়েছেন এবং সেই কারণে এখন আওয়ামী লীগ যেহেতু মানে ইতিহাসের সবচেয়ে একটা যাকে বলা হয় নাজুক অবস্থায় আছেন আওয়ামী বিরোধীদের দৃষ্টিতে, তারা মনে করছেন যে খুব দ্রুত এদের কয়েকজনের ফাঁসি হয়ে যাবে এবং যদি আগামী নভেম্বরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে ২-৪ জনের ফাঁসি হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আরও ভয় পেয়ে যাবে। তাদের যদি অনেক লোকের সাজা হয়ে যায় তারা নির্বাচন করতে পারবে না। তো এরকম একটা দুর্বল অবস্থায় যখন আওয়ামী লীগকে ভালো একটি প্রস্তাব দেওয়া হবে তখন আওয়ামী লীগ সেটা গ্রহণ করবে। কিন্তু আওয়ামী লীগ তো জানে যে অতীতে আমেরিকান পলিসি এবং ভারতের যে পলিসি সেই পলিসি অনুযায়ী শেখ হাসিনা কীভাবে বিরোধী দলকে হ্যান্ডেল করেছে এটা শেখ হাসিনা ভালো করে জানে। যেমন ২০১৮ সালের নির্বাচন, তো ২০১৮ সালের নির্বাচন, ২০১৪ সনের নির্বাচন, এই পুরো নির্বাচন অর্থাৎ এই নির্বাচনে যেন বিএনপি অংশগ্রহণ না করে ২০১৪ সনে, এটা পশ্চিমাদের একটা মন্ত্রণা ছিল ভারতের প্ররোচনা এবং শেখ হাসিনাকে একটা ওয়াকওভার দেওয়ার জন্য। বিএনপি বুঝতে পারেনি। শেখ হাসিনা জানে আমেরিকা এই কাজগুলো করে। আবার ২০১৮ সনে শেখ হাসিনাকে আইনগতভাবে শক্তিশালী করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে একত্র করে নির্বাচনে যে আনা হলো, এটার পেছনে আমেরিকার একটা পলিসি ছিল শেখ হাসিনার পক্ষে। সেটা শেখ হাসিনা ভালো করে জানে। আর ২০২৪ সনে কী ঘটেছে সেটাও শেখ হাসিনা ভালো করে জানে। তো কাজেই তিনি বা তার দল একটা রাবার স্ট্যাম্প হবে এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সংসদে ৩০ জন, ৪০ জন, ৫০ জন এমপি পাঠিয়ে হইহুল্লোড় করবে। আর মামলা মোকদ্দমা একই সঙ্গে চলতে থাকবে, জেল ফাঁস একসঙ্গে চলতে থাকবে, আবার পার্লামেন্টেও একসাথে যাবে। অর্থাৎ ২০১৮ সনের নির্বাচনে যে ৬-৭ জন এমপি বা ৬ জন এমপি সংসদে পাঠিয়ে বিএনপির যে করুণ দশা হয়েছিল, ঠিক আওয়ামী লীগের জন্য ওইরকম একটা করুণ দশা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা এই মুহূর্তে যে চেষ্টা চালাচ্ছে, এটা আওয়ামী লীগের টপ তুলো সবাই বুঝতে পারছে। ফলে কি হচ্ছে, এই যে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পশ্চিমা রাষ্ট্রদূতদের বৈঠক, পেছনে আমেরিকার হাত, বা অনেকে বলার চেষ্টা করছে যে দিল্লিতে অনেক বৈঠক হচ্ছে, দুবাইতে বৈঠক হচ্ছে, ব্যাংককে বৈঠক হচ্ছে, এমনকি আমেরিকাতে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। আওয়ামী লীগ যেটা মনে করছে যে না, তাকে যদি সাস্টেন করতে হয় তাহলে লড়াই করে সংগ্রাম করে সাস্টেন করতে হবে, আর যদি তাদের শেষ হয়ে যেতে হয় তাহলে জুলুম অত্যাচারে তাদেরকে শেষ হয়ে যেতে হবে। মাঝামাঝি কোনো কিছু হলে তাদের এখন যতটুকু আছে এর কিছুই থাকবে না। ফলে আমেরিকা যে মায়াকেনা শুরু করেছে এটি অন্ততপক্ষে আওয়ামী লীগের জন্য সফল হবে বলে, বা আওয়ামী লীগের দ্বারা এটি সফল করানো যাবে বলে আমি মনে করছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।